বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। গণঅভ্যুত্থানে নেতা কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণেই এমন সিদ্ধান্ত। রোববার রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। এই ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে দ্রুত আইনি ব্যবস্থার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদের পতনের পর জনগণের মন জয় করে নেয়, কিন্তু বছর না পেরোতেই দুর্নীতি, চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ উঠে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে শুরু হয় সমালোচনা। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিতর ঘোষণা দিয়েছে সংগঠনটি। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্যবিরোধীর ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিফাত রশিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার ৩ নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ১ নেতাসহ ৫ জন গ্রেফতার হওয়ার পরদিন এই পদক্ষেপ নিল সংগঠনটি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদার ৪০ লাখ টাকা আনতে গিয়ে গুলশানে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৫ জন। এর মধ্যে রোববার ৪ জনের ৭ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এখনও পলাতক একজন। পুলিশ জানিয়েছে আগের আরও ৪টি অপরাধের কথা স্বীকার করেছে আসামিরা। ভুক্তভোগীদের দাবি, আওয়ামী লীগের দোষের অভিযোগ তুলে গ্রেপ্তারের হুমকি দিয়ে চাঁদা নেন তারা। শনিবার সন্ধ্যা গুলশান ২ নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসা থেকে গ্রেফতার হন ৫ জন। তাদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ। মামলা করেছেন শাম্মী আক্তারের অস্ট্রেলিয়া প্রবাসী স্বামী সিদ্দিক আবু জাফর। তিনি জানান, ১৭ জুলাই ১০ লাখ টাকা নিয়ে গেছে। ২৬ জুলাই আরও ৪০ লাখ টাকা নিতে গেলে পুলিশে খবর দেন তারা। করেন, একদিন ওয়েট করেন, সবই আপনাদের সামনে চলে আসবে। লুকানোর কিছু হলে তো আমরা কি বলা হচ্ছে এটা ডিটেইলস বলতে পারবো না ভাইয়া। গ্রেফতার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সাকাদান শিয়াম, ইব্রাহিম হোসেন মুন্না ও সাদমান সাদাব। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান এবং ১৬ বছরের আমিনুল। পলাতক রয়েছেন কাজী গৌরব অপু। এই মামলা বাদী হয়েছেন যেই বাসায় যে লোকগুলো গিয়েছিল, অভিযোগ এসেছে, সেই বাসার মালিক বাদী হয়ে মামলাটা করেছেন। তার কোনো পূর্ববর্তী বা অন্যান্য জিনিসপত্র নিয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত চলছে। এরই মধ্যে অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কমিশন প্রস্তাবিত মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে সংবিধানের ৫ম সংশোধনীও যুক্ত করতে চায় বিএনপি। আর বাম দলগুলো চায় ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি বহাল। তবে পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির মেয়াদে নিয়ে একমত সব দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৯তম দিনের বৈঠক রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বৈঠকের প্রথম পর্বে স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত থাকা নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও রাষ্ট্রের মূলনীতি ও নারী আসন নিয়ে দেখা যায় ভিন্নমত। এখানে আমরা একমত, কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে ৭২ সংবিধানে যেভাবে ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে, সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে, তবে অধিকাংশ দলই
আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। এদিকে ৭২-এর সংবিধান মুজিববাদী আখ্যা দিয়ে এর মূলনীতির পরিবর্তন চাই এনসিপি। একই সঙ্গে চলতি মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন সম্ভব বলে মনে করে দলটি। ৭২-এর সংবিধান সেটা ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিফলন করে নাই। আমাদের উপরে যে মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা এখানকার বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রেক্ষাপট এই সমাজ বাস্তবতার থেকে অনেকটাই দূরে। জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হবে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করতে চায় কমিশন। কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে আগস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। বৈঠক চলবে সোমবারও। আলোচনা হবে রাষ্ট্রপতির ক্ষমতা ও সংসদের নারী আসন নিয়ে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনভাবে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অনেক আগেই উপলব্ধি করেছে বিএনপি। এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য। পাশাপাশি এসব ক্ষেত্রে জনসম্পৃক্ততা দাবিও থাকতে হবে। আমরা প্রথম ভিশন 2030 দিয়েছি, যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি। বেগম জিয়া বলেছেন। আমরা 22 সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন, যে 31 দফাই আজকে কিন্তু সমস্ত সংস্কারগুলো যে কমিটিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সুতরাং আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপি নেতার কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ করেছে বিএনপি। রোববার বিকেলে জেলা শহর ও বাবরের নিজ এলাকা মদনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বিএনপি নেতাদের অভিযোগ, দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জনসভা করে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি 10 ট্রাক অস্ত্র চালানের মামলা নিয়ে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এরই প্রতিবাদে জেলা শহরের ছোট বাজারে বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া বাবরের নিজ এলাকা মদনেও বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্র গড়ে তোলার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া কালেক্টর মাঠে পথসভায় তিনি এই দাবি জানান। এ সময় এনসিপি নেতারা বলেন, এমন সংবিধান তৈরি করতে হবে যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৭তম দিনে রোববার দুপুরে নেত্রকোনার পুরাতন মুক্তারপাড়ার কালেক্টর মাঠে পথসভায় যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে আশা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে সরানো হয়েছে তা বাস্তবায়ন হয়নি। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হবে, যেখানে সবাই শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে সমান সুযোগ পাবে। সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা,
বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। পথসভায় এনসিপি নেতারা বলেন, যারা দেশের মানুষকে গুম ও হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা শাপলার ম্যাসাকার ঘটিয়েছিল, তারা বিএনপির অসংখ্য নেতাকর্মীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, জামাতের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছিল। এই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। পরে শেরপুরে পৌঁছান এনসিপির নেতাকর্মীরা। শহরের ইনানী বাজারে শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা জানানো শেষে শহীদ থানা মোড়ে পথসভা হয়। ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। জুলাই পদযাত্রার ২৮তম দিন সোমবার জামালপুর ও ময়মনসিংহে যাবে এনসিপি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত 5 তরুণের মধ্যে 3 জনের পরিবার পেয়েছে সরকারি বেসরকারি সহযোগিতা। বাকি 2 পরিবার বঞ্চিত রয়েছেন সরকারি সহযোগিতা থেকে। এছাড়া একজনের নাম ওঠেনি সরকারের তালিকায়। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো চান সরকারি সহযোগিতা সহ শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জয়পুরহাটের 0 পয়েন্টে পুলিশ ও আওয়ামী লীগের সাথে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 11 শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল। তার মৃত্যুর পর শোকে স্তব্ধ পরিবার। বাড়ি নির্মাণ সহ সরকারি সহায়তা পেলেও ছেলেকে হারানোর কষ্ট ভুলতে পারেননি তার মা। তারা শাস্তি পাক, 1 বছর হয়ে যায় আমার সন্তান নাই, আর কোনো সন্তান যেন না হারায়। 5 আগস্ট ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন কালাই উপজেলার কলেজ ছাত্রী রীতা আক্তার। একই রাতে জেলার থানাগেট এলাকায় পুলিশের গুলিতে মারা যান আরেক তরুণ মেহেদি হাসান। সরকারি বেসরকারি সাহায্য পেয়ে পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরলেও সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবার। যত টাকা পয়সা থাক আমাদের আর সুখ শান্তি নেই। ছেলের বিয়েতে আমি খুব দুঃখ নিয়ে বাবা। যেটা আসল, যেটা মেন, সেটাই তো আমার নাই। টাকা পয়সা দিয়ে আমি কি করব, আর বাচ্চাদেরকে আমি কিভাবে ম্যানেজ করব? তবে শহীদদের তালিকায় নাম আসেনি মোহতাসিম হাসান ফাহিমের। হাকিমপুরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিলে আটকা পড়ে সহযোদ্ধারা। তাদের উদ্ধারে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ফাহিম। আরেক হতভাগা মিনহাজের পরিবার পাননি সরকারি সহযোগিতা। গণ্যমান্য ব্যক্তিরা তারা কিছু সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এত দৌড়াদৌড়ি করেও সরকারের কাছ থেকে কোনো সাহায্য এ যাবৎ পর্যন্ত আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে শহীদ ও আহতদের সম্ভাব্য সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। জয়পুরহাট জেলার 4 জন শহীদ আছেন এবং বাকি এ পর্যন্ত ফাইনাল হয়েছে আমার 57 জন। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের এর জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। জয়পুরহাটের 5 তরুণ নিহতের ঘটনায় 12 মামলায় আসামি করা হয়েছে প্রায় 2000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই শহীদ পরিবারের জন্য আবাসন নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায়নি। খরচের বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই প্রকল্পটি আরও যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় মোট ৮,১৪৯ কোটি টাকার 12টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। 2024-এর জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য একটি আবাসন প্রকল্পের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রাজধানীর মিরপুরে এই আবাসন প্রকল্প হাতে নেয়ার পর এর ব্যয় নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারদের জন্য মিরপুরের আবাসনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা আপাতত বন্ধ করা হয়েছে। খরচ যথাযথভাবে মূল্যায়ন না হওয়ায় এই প্রকল্প বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে, শুধু ঢাকাতেই মিরপুরে কেন, অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে এবং এটা ব্যয়ের প্রাক্কলন ঠিকমতো হয়েছে কিনা এই জন্য এই একাধিক মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে। এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ৮,১৪৯ কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প 6টি, সংশোধিত প্রকল্প 4টি এবং মেয়াদ বৃদ্ধির 2টি প্রকল্প রয়েছে। কেন ঠিকাদার কাজ শেষ হওয়ার আগেই তার থেকে বেশি
টাকা পেয়ে গেল এবং এখন আর পাওয়া যাচ্ছে না, পালিয়ে গেছে। এরকম অনেক অনেক সারা দেশের অনেক প্রকল্প আছে যেগুলোতে ঠিকাদার পালিয়ে গেছে, কিন্তু ঠিকাদারদের কাজ বুঝে নেওয়া হয়নি। এই সময় গাজীপুর এয়ারপোর্ট র্যাপিড বাস ট্রানজিট প্রকল্পে অনিয়ম হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশি ও বিদেশি নকশাকারক, সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইকারী ও পরামর্শকদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১.৫ দশক আগে করা এক মানহানির মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। রোববার এই মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দেন আদালত। বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালে বিদেশি গণমাধ্যমে অধ্যাপক ইউনূস বাংলাদেশি রাজনীতিবিদদের নিয়ে বক্তব্য দেন। সেখানে মানহানি করা হয়েছে অভিযোগ তুলে ময়মনসিংহ আদালতে মামলা করেন এক ব্যক্তি। এই মামলা বাতিল চেয়ে ২০১১ সালে আবেদন করেন ডক্টর ইউনূস। পুলিশের অতিরিক্ত ডিআইজি, এসপি সহ ঊর্ধ্বতন বিভিন্ন পদের ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী সারদায় পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিককে ওএসডি করা হয়েছে। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা আলাদা 2টি প্রজ্ঞাপন এসবের কথা জানানো হয়। এর মধ্যে এক প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল কালাম আজাদকে ডিএমপিতে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহাম্মদ তারিককে ওএসডি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে আরও 17 পুলিশ কর্মকর্তাকে বদলির কথাও জানানো হয়। জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করেছে সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 22 সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে। কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে সরকারের কাছে এই সুপারিশের জন্য দিতে হবে। কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হবেন। এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 15 কোটি টাকার অবৈধ সম্পদ ও লেনদেনের অভিযোগ। এছাড়া সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 3 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। কাতার, দুবাই ও কানাডায় নামে বেনামে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর। আর দেশের ভেতরে এই দম্পতির 5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3 কোটি 28 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 27 কোটি 63 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতে অনুমোদন ক্রমে আনা হচ্ছে।
চলতি বছর ফেব্রুয়ারিতে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যানানটেক্সের 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারাকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনার 6 দিন পর 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আর প্রায় 1 সপ্তাহ পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী। একতলা যে টিন শেডের ওপর পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত নিয়েছে তদন্ত দল। এদিকে কবে স্কুল খুলবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি কর্তৃপক্ষ। স্কুলে বিমান বিধ্বস্তের 6 দিন পর ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ সময় স্কুলের মাঠেও তল্লাশি চালায় বিমান বাহিনী। পাশের একতলার টিনশেড ঘর থেকেও আলামত সংগ্রহ করা হয়। এটির ওপরেই পড়েছিলেন পাইলট তৌকির। ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন অভিভাবক ও সাধারণ মানুষ। অনেকে এখনো ভুলতে পারেনি বিভীষিকার চিত্র। এটা তো একটা ট্রমাটিক কন্ডিশন, তো ওদের সাইকিয়াট্রিক থেরাপিও লাগতে পারে, বিকজ এখান থেকে ওভারকাম করা ইটস সো টাফ। মানে যাদের এটা হয়েছে, যারা ক্যাম্পাসে ছিল এই মুহূর্তে এই বিল্ডিংটাতে ছিল, তাদের তো এখনো ভয় কমে না। আমার বোন পড়ে এখানে, আমার 2টা বোন পড়ে, একটা হচ্ছে ক্লাস 5-এ আর একটা হচ্ছে 3-তে। শিক্ষার্থীদের আতঙ্কে এখনো দুশ্চিন্তায় অভিভাবকরা। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে বলে মনে করেন তারা। আমাদের ছেলেমেয়েরা এখনো ঠিকমতো ঘুমাইতে পারে না, শব্দ পাইলে ভয় পায়, বলে আব্বু আবার কি বিমান ক্রাশ হবে কিনা। 5 মিনিট বা 7 মিনিট হয়েছে, এর মধ্যে 5টা-6টা বিমান গেছে। বিমানের শব্দ শুনেই আমার বুকটা ধক করে ওঠে। আর বাচ্চাদের কি হবে? মানে এই এরিয়াতে একটা প্রতিষ্ঠান তো সবসময় থাকতে হয় নিরিবিলি একটা জায়গার মধ্যে। স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন অভিভাবকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় ঘটেছে 3টি ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা থেকে রাত 11টার মধ্যে লালমাটিয়া, মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় ঘটে এসব ছিনতাই। ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে 4টি মোবাইল ফোন, নগদ অর্থ ও 2টি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই বিষয়ে মোহাম্মদপুর থানায় 3টি অভিযোগ করেছেন তারা। তবে অভিযান চললেও এখন পর্যন্ত এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি বলছে পুলিশ। মোহাম্মদপুর থানার তথ্য অনুযায়ী গত মাসে ছিনতাইয়ের বেশ কিছু অভিযোগ থাকলেও মামলা হয়েছে 6টি। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় পুলিশের টহল টিম থাকলেও থামছে না ছিনতাই। সিভিয়ার একটা সিচুয়েশন যে মানে একটা সিকিউর এরিয়াতেও দেখা যাচ্ছে আমরা সেফ না, তো যেখানে অ্যাকচুয়ালি আনসিকিউর, যেটা আমরা বলি যে হটস্পট যেখানে হচ্ছে সেখানে তো আরও খারাপ অবস্থা। যেখানে সিকিউর এরিয়া সেফ না, সেখানে আনসিকিউর তো আরও খারাপ অবস্থা। মানে ওভারঅল দেশের সিচুয়েশন আমার মনে হয় যে মানে রাস্তায় বের হওয়া অনেকটা আনসেফ হয়ে গেছে। মোট জনসংখ্যার 3.5% হেপাটাইটিস বি এবং 0.5% মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে বি ভাইরাসে আক্রান্ত পরিবারের 28%ই সংক্রমিত হচ্ছে নীরব ঘাতক এ রোগে, এমন গবেষণা বারডেম হাসপাতালের। মা থেকে নবজাতককে সংক্রমণ রোধ ও নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করলে হেপাটাইটিস প্রতিরোধ সম্ভব বলছেন চিকিৎসকরা। সাভারের হেমায়েতপুরের বাসিন্দা আব্দুর রব গার্মেন্টসে চাকরি করতেন। কিডনি জটিলতায় 9 বছর ধরে সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস নিতে গিয়ে এখন তিনি বেকার। এর মধ্যে 3 বছর ধরে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত তিনি। তবে তার পরিবারের সদস্যদের এ নিয়ে ধারণা নেই। নিজে সুই দিতে পারি নাই, ছেলেরও দিতে পারি নাই, কে মনে করেন হের চিকিৎসা আমি চালাইতে পারতেছি না। জাতীয় কিডনি হাসপাতালে নিয়মিত সেবা গ্রহণকারীদের উল্লেখযোগ্য সংখ্যক হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। এ রোগ সম্পর্কে সচেতন থাকার অনুরোধ চিকিৎসকের। যেহেতু ডায়ালিসিস পেশেন্ট, সেহেতু তাদেরকে চেনা জানা লোকের ব্লাড দিতে হবে এবং ব্লাডের জন্য আলাদা সাপ্লিমেন্ট দিতে হবে। অনেক সময় ব্লাডের ইঞ্জেকশন পাওয়া যায় অথবা ক্যাপসুল পাওয়া যায়, ওই জিনিসগুলো নিতে হবে ব্লাড কম দিয়ে। হেপাটাইটিস বি আক্রান্ত 100 রোগীর পরিবারের সদস্যদের নিয়ে গবেষণা করে বারডেম হাসপাতাল। সেখানে 28 ভাগের বেশি বি ভাইরাস শনাক্ত হয়। পরিবারের মধ্যে এইচবিসিজি পজিটিভ নীরবে রয়ে গেছে, কোনো সিমটম নাই। ব্লাড দিতে গিয়ে অথবা বিদেশ যাওয়ার স্ক্রিনিং করতে গিয়ে অথবা প্রেগনেন্সির স্ক্রিনিং করতে গিয়ে প্রথম জানেন যে তার ভিতরে এইচবিসিজি রয়ে গেছে, তো ইটস অ্যালার্মিং।
গর্ভবতী মা থেকে সন্তানের ভাইরাল হেপাটাইটিস সংক্রমণ রোধে টিকার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একটা আল্ট্রাসাউন্ড করেন, একটা এইচজিবিটি করেন, এই করলে আপনার হেপাটাইটিস বি সংক্রমিত লিভার রোগ আছে কিনা, সি সংক্রমিত লিভার রোগ আছে কিনা, অথবা ন্যাশজনিত লিভার রোগ আছে কিনা, এমনকি অ্যালকোহলজনিত মদ্যপানজনিত লিভার রোগ আছে কিনা, তাহলে ধরা পড়বে। উপসর্গহীন নীরব ঘাতক হেপাটাইটিস পরীক্ষায় নেগেটিভ হলে ভ্যাকসিন নিয়ে এটি থেকে রক্ষা পাওয়া যায় বলছেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাই।